ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের ভিতরে যে চলমান যে সংকট তৈরি হয়েছে এবং সেটাকে থামাতে গিয়ে হাসনাত আবদুল্লাহ তিনি তোপের শিকার হয়েছেন। এবং আমরা দেখিয়েছি যে সেই আন্দোলনের ভিড়ে একজন লোক, আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে সে হাসনাত আবদুল্লাহকে মারার মতো একটা বিষয় সেখানে তৈরি করেছিল, যে তাকে মারবে এমন একটা অবস্থা। তখন হাসনাত আবদুল্লাহ সেই ভিড়ের ভিতরে ঢুকে পড়ে এবং তার সাথে তার তর্কাতর্কি হয়। এখানে একটা বিষয় স্পষ্ট দেখার বিষয় যে আসলে এখানে যে ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে এভাবে মারার মতো একটা বিষয় সেখানে তৈরি করেছে, আসলে সেই ব্যক্তিটাকে, তার যে আইডেন্টিটি আছে সেটা অবশ্যই জাস্টিফাই করা দরকার। তা না হলে কোনো ছাত্র যারা আসলে 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানে বা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, আন্দোলন করেছিল, তারা কোনোভাবেই এটা তার সাথে করতে পারে না। সো দেখেন, যারা রাজনীতিবিদ আছে তারা কিন্তু কখনো এইরকম একটা মব, যেটাকে মব বলে, এরকম একটা আন্দোলন যেখানে গেলে মেরে ফেলার হুমকি আছে, যেখানে গেলে জীবন নাশের হুমকি আছে, এসবগুলোকে পরোয়া না করেও যিনি সেখানে গিয়েছেন তাকে তো ন্যূনতম যে রেসপেক্ট করা দরকার সেটা তারা করেন নাই। এবং তারা যে আন্দোলন নিয়ে আসছিল, হাসনাত আবদুল্লাহ তিনি তো আর তাদের সেই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য সেখানে যান নাই। তিনি সেখানে গিয়েছিলেন, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যেভাবে আসছিলেন, তাহলে 2 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বা 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মারামারি বা যে সংঘর্ষ তৈরি হতে যাচ্ছিল সেটাকে রোধ করার জন্য জাস্ট তিনি সেখানে গিয়েছেন। কিন্তু যাওয়ার পরে 7 কলেজের সমর্থিত যে সমস্ত ছাত্র সেখানে ছিল তারা তাকে যেভাবে আনরেসপেক্ট করেছে, সেটা আসলে কোনোভাবেই 7 কলেজ সমর্থিত যে সমস্ত কলেজ আছে তাদের কাছ থেকে আমরা সেটা আশা করি না। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে আসলে হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম সহকার আরও যারা আছে, এরা আসলে যে রাজনীতিটা আয়ত্ত করতে পারে নাই, সেটি হচ্ছে যে বর্তমান তথাকথিত রাজনীতির একটা সিস্টেম হচ্ছে যে বড় বড় যারা রাজনীতিবিদ আছে তারা কথা বলে চলে যাবে এবং মাঠে গিয়ে যে সেই পরিস্থিতিটা যে থামাতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সেটার ব্যাপারে কিন্তু তাদের ন্যূনতম কোনো আইডিয়া নেই বা এটা যায় না। আমরা কোনো আন্দোলনে সেটা দেখিনি। জাস্ট রাজনীতিবিদরা সেখানে যান, একটা বক্তব্য দেন, তারপর চলে আসেন। কিন্তু আমাদের যে সমন্বয়ক যারা আছে, যারা 24-এর গণ অভ্যুত্থানের ফ্রন্ট সাইডে থেকে তারপর লিড দিয়েছেন, তারা কিন্তু সেটা করেননি, বরং যেখানে গেলে জীবন নাশের হুমকি আছে সেখানে গিয়ে তারা কিন্তু সেই মফকে থামিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করেছেন। এবং এই জায়গা থেকে তিনি সেখানে বলেছেন যে আসলে আমাদের যে এই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটকে কেন্দ্র করে ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু এটার সুযোগ নেবে। সো এই যে আন্দোলনের যে বিষয়টা তৈরি হয়েছে, এটা কিন্তু তাদের যে সমস্ত প্রতিনিধি দল আছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছে ওনার কাছে কিন্তু লিখিত আকারে বিষয়গুলো দিলে কিন্তু তাহলে বিষয়টা এরকম ঘোলাটে তৈরি হতো না। সো তারা সেই বিষয়টা কিন্তু ঘোলাটে তৈরি করেছে। এবং গতকালকেও কিন্তু অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে আসলে 7 কলেজের শিক্ষার্থী তারা বলছে যে তাদেরকে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে। এটা আসলে তাদের আন্দোলনটা যৌক্তিক, এটা দেয়া যায়, ঠিক আছে, কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকার সেই এসে নির্বাচনী কার্যক্রম বা একটা নির্বাচন করে পরবর্তীতে ম্যান্ডেট প্রাপ্ত যে সমস্ত নির্বাচিত সরকার হবেন তিনি টোটাল যে সংস্কার সেটা করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটা না যে তিনি কোনো কলেজকে তিনি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন, এটা তার সংস্কারের ভিতরে পড়ে না। তিনি শুধুমাত্র এই লক্ষ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে যে বিপ্লবে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, ছাত্রদেরকে যারা হত্যা করেছে, তাদের সুষ্ঠু একটা শাস্তির আওতায় আনতে হবে বা তাদেরকে শাস্তি দেবে, এটা করবেন। দেন নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতাকে হস্তান্তর করবেন। এই দুটো দায়িত্ব নেয়ার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু গঠিত হয়েছেন। এখানে 7 কলেজ বা অন্যান্য যে কলেজ আছে তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে, এই জন্য কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করেননি বা এই হিসেবেও তিনি শপথ গ্রহণ করেননি, সেটা বুঝতে হবে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।